কলম্বো টেস্টের তৃতীয় দিন শেষেও চালকের আসনে ভারত। কিন্তু সেইটা কি তারা জয়ের গন্তব্যে নিয়ে যেতে পারবে কিনা তা কিন্তু স্পষ্ট না। প্রথম ইনিংসে ৫০৩ রান ৯ উইকেটে তুলে ভারত ঘোষণা করেছে। জবাবে তৃতীয় দিন শ্রীলঙ্কা শেষ করেছে ৮ উইকেটে ২৬৫ রানে। অর্থাৎ এখনও ২৩৮ রানে ভারত এগিয়ে আছে। ফলন এড়ানোর জন্য শ্রীলঙ্কার এখনও ৩৯ রান প্রয়োজন। সবই ঠিক আছে, কিন্তু ম্যাচের বাকি আছে আর মাত্র ২ দিন। এবং ফলন কি আসলে শ্রীলঙ্কাকে করাতে পারবে কিনা ভারত, এবং ফোর্স করবে কিনা, নাকি নিজেরাই আবার ব্যাটিং করবে? সেই সঙ্গে বৃষ্টির চোখ রাঙানি তো রয়েছেই। কলম্বো টেস্টের তৃতীয় দিনেও বৃষ্টি অনেকটা সময় কেড়ে নিয়েছে। ফলে এই সবকিছু মিলিয়ে ২ দিন সময়ের মধ্যে ভারত শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্টটা জিততে পারবে কিনা, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার পথে আরেকটা ধাপ তারা এগুতে পারবে কিনা, সামনে তো আরো অনেক বড়, বড় চ্যালেঞ্জের ভারতের রয়েছে। ফলে এই টেস্টটাও জয়ের সেই অর্থে কোনো বিকল্প ভারতের নেই। কলম্বো টেস্টের তৃতীয় দিনটা যেইখানটাতে শেষ হলো, সেখানে মোমেন্ট অফ দ্য ডে কোনটা তা নিয়ে তো আলোচনা করছি। কিন্তু খেলার যে শেষটা যেভাবে হয়েছে দিনের, সেই জায়গাটাতে ভারতের হতাশ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। কেন কারণ রয়েছে? ভাই, ১৭৩ রানে ৭ উইকেট শ্রীলঙ্কার ভারত তুলে ফেলেছিল। সেইখান থেকে দিনের খেলার এরপরে যেই বৃষ্টি-টিষ্টি মিলিয়ে কত ৩৪ ওভার যে খেলা হয়েছে, না ৩৮ ওভার এরকম আরকি একটা খেলা হয়েছে। তার মধ্যে আর একটা মাত্র উইকেট ভারত তুলে নিতে পেরেছে। ফলে যখন টেইলটা ভারতের সামনে চলে এসেছিল শ্রীলঙ্কার, সেইটা যে তারা মুড়িয়ে দিতে পারেনি, শ্রীলঙ্কাকে ফলো-অন করাবে কি করাবে না এই আলোচনার মধ্যেও যে আমরা তৃতীয় দিন শেষে রয়েছি, ওইটা নিঃসন্দেহে আসলে হতাশার। এবং সেই জায়গাটাতে শ্রীলঙ্কা তাদের যে নতুন ব্যাটসম্যান, নিউ সেনসেশনই বলতে পারেন, যে ভারতের বিপক্ষে এই টেস্ট সিরিজের ১ম টেস্টটাতে তিনি হচ্ছে ফার্স্ট ইনিংসে ১০০ করলেন, সেকেন্ড ইনিংসে ৮৪ করেছেন। এই ইনিংসেও তিনি ৮৫ রানে নট আউট। সেকেন্ড টেস্টে সেকেন্ড সেঞ্চুরির পথে রয়েছেন। সেই সোনাল দিনাসরা তিনি হচ্ছে গিয়ে এই জায়গাটাতে খুব সুন্দরভাবে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে এক অর্থে আসলে ম্যাচে রেখেছেন। নোয়ান্থার সঙ্গে তার যে ওই যে পার্টনারশিপ ৮ উইকেটে, সেই পার্টনারশিপটা ৫৭ রানের হয়ে গিয়েছিল, এবং সেই পার্টনারশিপ ব্রেকটাও হয়েছে যখন নোয়ান্থা হচ্ছে গিয়ে একটা অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে উইকেটটা দিয়ে আসেন। কিন্তু তারপরেও এরপরেও হচ্ছে গিয়ে 9th উইকেট পার্টনারশিপটা কাটিয়ে দিয়েছেন ওই কুমারের সঙ্গে মিলে দিনুশা, এবং সেইখানটাতেও ভারতের হতাশার আসলে অনেকগুলো জায়গায় রয়েছে। অথচ দিনের শুরুটা দেখেন ভারতের জন্য কি ভালোই না হয়েছিল। একদম শুরুর দিকটাতেই তারা উইকেট ওইখানটা তুলে নিয়েছিলেন। প্রাসিদ কৃষ্ণার একটা বাউন্সারে তিনি হচ্ছে গিয়ে শর্ট অফ লেন্থের একটা ডেলিভারিতে তিনি উইকেটটা তুলে নিলেন। তবে তারপরে কামিল মিসারের পরের পার্টনারশিপটা যেইখানটাতে হচ্ছে সূর্য বান্দারার সঙ্গে যেই পার্টনারশিপটা হয়েছে ওইখানে কামিন্দো মেন্ডিসের ৮৭ রানের, সেই সময় আসলে ভারতের বোলিংটাকে খুবই নির্বিষ, খুবই নির্জীব আসলে লাগছিল। এবং ভারত যে উইকেটটা পেয়েছে, এই ব্রেক থ্রুটা দিয়েছে কামিন্দো মেন্ডিসের উইকেটটা, তিনি মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছেন প্রসিদ্ধ কৃষ্ণার ওই আরো একটা শর্ট অফ লেন্থের বলে। এইটা একেবারেই খেলার ধারার বিপরীতে। আর এটা লাঞ্চের কিছুক্ষণ আগে। লাঞ্চের পর ভারত ম্যাচে প্রবলভাবে ফিরে আসে ৪ বলের মধ্যে ২ টা উইকেট তুলে নিয়ে। তার মধ্যে ১ম উইকেটটা সেই পাসিন্দো সুরিয়া বান্দারার, যিনি গত টেস্টে তার ডেবু হয়েছে এই কনকাশন সাব হিসাবে, এবং ডেবুতে তিনি কিছুই করতে পারেননি। কিছুই করতে পারেননি মানে ০ রানেই তিনি আউট হয়ে গেছেন। অথচ এই ইনিংসটাতেই এসে তিনি ৮০ রানের একটা ঝকঝকে তকতকে একটা ইনিংস খেললেন। যখন তার মনে হচ্ছিল যে সেঞ্চুরিটা তিনি আসলে পেয়েই যাবেন, তখন রবীন্দ্র জাদেজার আরো একটা মোটামুটি নিরীহ বলে স্লাইডার ছিল, কিন্তু এটা তো অফ স্টাম্পের বাইরে ছিল। সেই জায়গাটাতে হচ্ছে গিয়ে তার ব্যাটের ইনসাইড এজে হয়ে তিনি প্লেইড অন হয়ে গেলেন, বোল্ড হয়ে গেলেন। সেই সেঞ্চুরিটা তিনি পেলেন না। আর ৩ বল পরেই নেক্সট ওভারটাতে মোহাম্মদ সিরাজের বলে নিরসন ডিকে তিনি ডাউন দ্য লেগে ক্যাচ দিয়ে একেবারে অহেতুক আরো একটা উইকেট শ্রীলঙ্কা বিলিয়ে এসেছে। ফলে এই লাঞ্চের আগে পরে ৩ টা উইকেট, স্পেশালি এই যে ৪ বলের মধ্যে যে ২ টা উইকেট ভারত তুলে নিল, সেইখানে কিন্তু ম্যাচে ভারতের আধিপত্য পুরোপুরি প্রতিষ্ঠিত হয়েছিল, এবং মনে হচ্ছিল যে ২০০ ধরেন হচ্ছে গিয়ে ২২০-৩০ এর মধ্যেই শ্রীলঙ্কাকে গুটিয়ে দেয়া যাবে। কিন্তু সেইটা হয়নি। কেননা এরপরে ওই সোনাল দিনুশার সঙ্গে যে পার্টনারশিপ ২ টা হয়েছে, ১ম হচ্ছে গিয়ে নোয়ান্থার সঙ্গে, এবং তারপর অবিচ্ছিন্ন পার্টনারশিপ হচ্ছে কুমারের সঙ্গে, এবং সেই ২ টা পার্টনারশিপেই শ্রীলঙ্কা এখনো ম্যাচে আসলে টিকে আছে, ম্যাচে আসলে ঝুলে আছে। টিকে আছে, ঝুলে আছে বলতে যে শ্রীলঙ্কা যে জয়ের মতো অবস্থানে আছে তা না। কিন্তু ম্যাচ হারবে না, এরকম একটা আশাবাদের জায়গা নিয়ে অন্ততপক্ষে তারা তৃতীয় দিনটা শেষ করতে পেরেছে। আর বৃষ্টি যেহেতু এই দিনও
অনেক ঝামেলা করেছে এবং পরের ২ দিনও ধরেন এই চতুর্থ দিনেও আর্লি স্টার্ট হবে ৯৮ ওভার খেলা হওয়ার কথা। কিন্তু এত ওভার তো আর খেলা কোনোদিনই হচ্ছে না। সো কলম্বোর বাকি ২ দিনও বৃষ্টি ওইখানে আসলে ডিক্টেট করবে। কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা সেটা হচ্ছে গিয়ে এই যে ফলো অন এড়ানোর জন্য যে এখনো আরো ৩৯ রান প্রয়োজন, ভারত তো অবশ্যই চাইবে ওই ২ টা উইকেট দ্রুততম সময়ে তুলে নিতে। কেননা সময়ের সঙ্গেও ভারতের যুদ্ধ। ভারতের যুদ্ধটা এই আবহাওয়া তথা বৃষ্টির সঙ্গেও, ব্যাড লাইটের সঙ্গেও। ২ টা উইকেট যদি তারা তুলে নিতেও পারে এই ৩৯ রানের মধ্যে নেক্সট, তারপরেও কি শ্রীলঙ্কাকে ফলো অন ফোর্স করাবে? আমার কাছে সেটা মনে হয় না। কেননা হচ্ছে গিয়ে ভারতের বোলাররা এই যে আজকে সারাদিন বোলিং করেছেন এবং এমন কোনো আহামরি বোলিং তারা করেননি। অনেকগুলো উইকেটই তারা আসলে শ্রীলঙ্কানরা গিফট করে এসেছে। তাদের বোলাররাও কিছুটা টায়ার্ড থাকবে। ফলে 4th ডে তে গিয়েও ভারত আবার বোলিং করবে বলে আমার মনে হয় না। তারা ওই যে ইভেন যদি তারা ফলো অন ফোর্স করানোর অবস্থাতেও থাকে 200 প্লাস রানের লিডেও যদি তারা থাকে, তারপরেও আমার মনে হয় ভারত আবার ব্যাটিংই করবে। প্রশ্নের যে জায়গায় সেই ব্যাটিংটা আসলে তারা কতক্ষণ করবে? কতটুকু সময় করবে? শ্রীলঙ্কাকে ব্যাটিং করার কতটুকু সময় দিবে? আবহাওয়ার কথাটা মাথায় রেখে বৃষ্টি, ব্যাড লাইটের কথাটা মাথায় রেখে। ফলে ভারতের এই জায়গাটা তো অনেক ক্যালকুলেশন এর ব্যাপার রয়েছে। আগামী ২ দিন টেস্টটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। ৩ দিন শেষে যেখানটাতে আসে নেক্সট ২ দিনে আসলে যেকোনো দিকেই যেতে পারে বলতে হয় ভারতের জয়ের দিকে অথবা ড্র এর দিকে। শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনা আমি আসলে ৩ দিন শেষে কলম্বো টেস্ট যে জায়গাটাতে দাঁড়িয়ে আছে তাতে সেটা দেখতে পাচ্ছি না। শ্রীলঙ্কার যেমন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলাটাও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ভারতের সেই সম্ভাবনার জায়গাটা আছে এবং আমি বলছিলাম যে তাদের সামনে অনেক কঠিন অ্যাসাইনমেন্ট আছে। নিউজিল্যান্ডে গিয়ে তাদের অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ আছে বটে ৫ টেস্টের। ফলে অনেক টাফ অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে এই নেক্সট ভারতের জন্য রয়েছে। শ্রীলঙ্কার সঙ্গে এই টেস্ট জয়টা তাদের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য আসলে খুবই, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই যে তৃতীয় দিন গেল সেখানটাতে মোমেন্ট অফ দ্য ডে কোনটাকে বলব? একটাকে বলতে পারি যে ওই যে দিনের খেলার শেষ দিক দিয়ে গিয়ে শ্রীলঙ্কা যে আর কোনো উইকেট মানে একটা মাত্র উইকেট হারিয়েছে লাস্ট ওই যে অত মানে অ্যারাউন্ড 35 ওভার্স এর মধ্যে। এইটা হচ্ছে গিয়ে একটা মোমেন্ট অফ দ্য ডে বড় করে যদি বলি। তো আমার কাছে মনে হয় ভারতকে আসলে ম্যাচে যে তারা ফেলেছিল লাঞ্চের আগে পরে স্পেশালি লাঞ্চের পরে ওই যে ৪ বলের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে সূর্য বন্দনা এবং নিরোশন ডিকোয়েলার পরপর ২ ওভারে ৪ বলের মধ্যে যে রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ সিরাজের এবং ২ টা উইকেটই আসলে আ আনএভয়েডেবল ছিল শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে। মানে এভয়েডেবল ছিল ইনফেক্ট শ্রীলঙ্কার পয়েন্ট অফ ভিউ থেকে। তারা ওই ২ টা উইকেট না হারালেও পারত। সো ওই জায়গাটাতেই আমার কাছে মনে হয় যে এই তৃতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে। আর চতুর্থ দিনেও কি আপনার মনে হয় নাকি যে ভারত ফলো অনটা ফোর্স করার মানে ফলো অন ফোর্স করানোর মতো অবস্থায় থাকবে? এবং আমি যেটা বলছি সেটা হলেও তারা আসলে সেই শ্রীলঙ্কাকে আবার ব্যাটিং এ না পাঠিয়ে নিজেরাই আবার ব্যাটিং এ নামবে। সেটা কি হবে বলে আপনারও মনে হচ্ছে কিনা? এবং এই টেস্ট আসলে রিয়ালিস্টিক্যালি ওয়েদারের কথা মাথায় রেখে ভারতের জয়ের চান্স কতটা? জানাতে পারেন।